ওয়েলকাম। আজ থেকে প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 3 দিন 11 এবং শুভ দিন 3 দিন 12 এর সমাধান নিয়ে আসবো আমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3। আজকে নিয়ে এসেছি সেমিস্টার 3 সমাধান। যে বেনজিন ও অকটেনকে 3:2 মোল সংখ্যার অনুপাতে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতায় বাষ্পচাপ হবে এত এটিএম হলে দ্রবণের কত হবে। আচ্ছা, আমরা ফর্মুলাকে দেখে নিই। পি ইকুয়াল টু P10 x1 প্লাস P20 x2। আচ্ছা, এখানে P10 ভ্যালুটা কত বলেছে 280 ইন্টু 3:2 অনুপাত আছে, মানে প্রথমটা হবে 3/5, 3 যোগ 2 5 প্লাস 420 ইন্টু 2/5। প্রথমটা করে কাটাকাটি করে দেখো, এটা আসছে 56, 5 180 দিয়ে এটা করলে আসছে টোটাল আসছে 168, 168। এটাও আসছে 168। তো টোটালি যেটা আসছে সেটা আসছে 336 mmHg। দ্যাট মিনস আমাদের প্রথমটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। চলো পরের প্রবলেম। দুটি উপাদান এ ও বি দ্বারা গঠিত রাউল্টের সূত্র মেনে চলবে কখন? যখন এ আর বি এর মধ্যে আন্তঃক্রিয়া এ এবং বি এর মধ্যে আন্তঃক্রিয়ার সমান হবে। দ্যাট মিনস এটার উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ফলে ইন্টারাকশনে কোনো চেঞ্জ হচ্ছে না, তখনই সেটা রাউল্টের সূত্র মেনে চলবে। নিম্নলিখিত জলীয় দ্রবণগুলি স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। দেখো, যার ক্ষেত্রে দেখো সবকটাই 1 নর্মাল করে রয়েছে, এটাও 1 নর্মাল, এটাও 1 নর্মাল, প্রতিটা 1 নর্মাল। তার 1 নর্মাল থাকলে কি হবে, সমান হওয়া উচিত ছিল। কিন্তু এর মধ্যে এই KNO3 আর NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ফলে এদের ভাঙনটা হবে না। ফলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটা হবে, এর ভ্যান্টপ ফ্যাক্টর আই মান 2, NaCl এর মান হচ্ছে 2, তাহলে এই দুটো স্ফুটনাঙ্ক সমান হবে। দ্যাট মিনস 1 মোল এর KNO3 ইকুয়াল টু 1 মোল NaCl, এটা বেশি হবে সব থেকে। তারপর আসবে অ্যাসিটিক অ্যাসিড, তারপর আসবে সুক্রোজ। কেন অ্যাসিটিক অ্যাসিড আসলো তার সেকেন্ডে, অ্যাসিটিক অ্যাসিড খানিকটা পরিমাণে বিয়োজিত হয়ে CH3 COO মাইনাস আর H প্লাস আয়ন উৎপন্ন করতে পারছে, তাই এর ক্ষেত্রে এটা সুক্রোজের তুলনায় বেশি হবে। সুতরাং এটা যাচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, বলছে এক্স ও ওয়াই দাব দুটির 1 গ্রাম পরিমাণ 1 কেজি দাবকে পৃথকভাবে দ্রবীভূত করেছে। হিমাঙ্কের অবনমন হয়েছে 1:4, তাহলে ভরের অনুপাত কত হবে? এটা আমরা এভাবে করতে পারি, ডেল TF1 বাই ডেল TF2, এটা ইকুয়াল টু হবে M2 বাই M1। দেখো এখানে এটা কি আছে, ডেল TF1টা হচ্ছে 1/4, এটা ইকুয়াল টু MX, সরি My/MX। তার মানে MX টা কত হবে, MX/My আসছে 4:1। আশা করি এই জায়গাটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটা আমি আলাদা করে ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও। এটা এভাবে এলো, আমরা আজকে জানি ডেল TF1 বাই ডেল TF2 ইকুয়াল টু M2 বাই M1, সরি M1 বাই M2। আচ্ছা, M1 মানে কি, M1 মানে ছিল হচ্ছে W1, মানে W দুটো সমান আছে, W বাই M1, আর এটা ছিল আমার W বাই M2। দেখো এবার W কেটে যাবে, এটা উল্টে দিয়ে গেলে এটা হয়ে আসছে M2 বাই M1। এইখান থেকে এই ফর্মুলাটা পেয়েছিলাম। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 4:1, অপশন সি। পরের কোশ্চেন, দুটি গ্লুকোজ দ্রবণে অভিস্রাবণ চাপ 1.5 ATM এবং 2.5 ATM। প্রথমটার 1 লিটার, 2 লিটার বিশাল হলো, প্রাপ্ত অভিস্রাবণ চাপ কত হবে? তাহলে দ্রবণে অভিস্রাবণ চাপ পাই কত আসবে, প্রথমটা ছিল 1.5, এটা 1 লিটার ছিল, 1 দিনে 1 দিয়ে গুণ হচ্ছে, গুণ 1 প্লাস 2.5 গুণ 2 পুরোটা বাই 2 যোগ 1 3 লিটার মানে বাই 3। এবার কত আসছে দেখো, প্রথমটা 1.5ই থাকছে, আর পরেরটা 2 দিয়ে গুণ করলে আসছে 5 পুরো বাই 3, তার মানে 6.5 বাই 3। এটা করলে এটা আসছে 2.17, মানে এই যে যেটা আসবে সেটাকে সিম্পলিফাই করলে আসবে 1.7, মানে ওটা আসছিল হচ্ছে 1.66 সামথিং আসছে। তো এটা হয়ে যাচ্ছে অপশন
সি, অপশন সি। চলো নেক্সট প্রবলেম। হাইড্রোসলগুলির হাইড্রোফিলিক সল মানে জলাকোষী এবং বিবৃতিটা ভুল। সলগুলি পরাবর্ত প্রকৃতির, এই সলগুলি সহজে তঞ্চন করা যায় না। এই সলগুলির স্থায়িত্ব হাইড্রোফোবিক সলের অপেক্ষা বেশি, ফিলিকের তো স্থায়িত্ব সবসময় বেশি হয়। তাহলে ভুল হচ্ছে, এদের সান্দ্রতা জলের সান্দ্রতার কাছে, অপশন ডিটা। এবার হচ্ছে নিচের আয়নগুলির মধ্যে কোনটি FeOH3 সলের তঞ্চনের জন্য অধিক পরিমাণে কার্যকারী হবে? FeOH3 হচ্ছে একটা ধনাত্মক পজিটিভ চার্জযুক্ত সল, তাহলে সুলজারি রুলস অনুসারে ঋণাত্মক আয়নের জন্য দায়ী হবে। এবার যেগুলো রয়েছে তাদের মধ্যে এই অপশন এ এর চার্জটা বেশি 3-, সেই জন্য এর তঞ্চন ক্ষমতা অধিক কার্যকারী। সদ্য অধক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইড সলের মধ্যে কয়েক ফোঁটা লৌহ HCl দ্রবণ যোগ করা হলো, একটি লাল বর্ণের কলোয়েড দ্রবণ পাওয়া গেল, এই ঘটনাকে বলা হয় পেপটাইজেশন, অপশন এ। পরের কোশ্চেন, নাইট্রোজেন পেন্টাহ্যালাইড যৌগ গঠন করে না কেন? কারণ নাইট্রোজেনের যোজ্যতা বলে কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই, ফলে এরা যোজ্যতা বৃদ্ধি করতে পারে না, তাই এরা পেন্টাহ্যালাইড গঠন করে না। এটা অপশন বি। PCl3 আদ্য বিশ্লেষণে কোন যৌগটা উৎপন্ন হয়? এখানে দেখো PCl তো আদ্য বিশ্লেষণে আমরা জানি H3PO3 উৎপন্ন হয় আর HCl তৈরি হয়, সেই হিসাবে এটা অপশন বি। পরের কোশ্চেন, সাদা ফসফরাস অণুগুলির আকৃতি এবং বন্ধন কোণ হলো যথাক্রমে। সাদা ফসফরাস অণুর গঠনটা এটা হবে চতুস্থলকীয় এবং 60°, গঠনটা অনেকটা এরকম। এখানে কোনটা হয় 60° এবং চতুস্থলকীয়। যে উষ্ণতায় রম্বিক সালফার মনোক্লিক সালফারের মধ্যে সমাবস্থা গঠিত থাকে সেটা হবে 95.5°C এর মধ্যে সমাবস্থা থাকে। নিম্নলিখিত কোন পদার্থটির সংস্পর্শে এলে পারদ কাঁচের গ্লাসের তলায় আটকে যায়? এটা হচ্ছে অপশন ডি, ওজোন। এটাকে বলা হয় টেলিং অফ মার্কারি। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। বিবৃতি এ, NaCl ও গাঢ় স্তূপের বিক্রিয়ায় একটি তন্তু দুর্গন্ধ গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, NaCl একটি, আচ্ছা, তা KMnO4 সাথে বিক্রিয়ায় সবুজাভ হলুদ বর্ণের MnO2 উৎপন্ন করে। আসলে এটা প্রথমটা হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে, সবুজাভ হলুদ বর্ণের যেটা। তাহলে MnO2 HCl কে জারিত করে সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে কি হলো, এ এবং আর উভয়ই সঠিক এবং এ হলো আর এর সঠিক, মানে চোদ্দটা যাচ্ছে এ অপশন। পরেরটা, ক্লোরিনের অক্সিজেন অ্যাসিডগুলির মধ্যে আম্লিকতা হ্রাসের সঠিক ক্রম। দেখো যত বেশি অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় আম্লিকতা তত বৃদ্ধি পায়। তাই অম্লিক হ্রাসের কবে প্রথমে এই HCl4, এখানে ক্লোরিনের যোজ্যতা বেশি বা জারণের সংখ্যা বেশি, কারণ আর তারপরে হচ্ছে জারণের সংখ্যা যত কমছে আম্লিকতাও কমছে, অক্সিজেনের পরিমাণও কমছে, আম্লিকতাও কমে গেল, সেই সময় এটা যাচ্ছে অপশন এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।